একটি ছোট্ট গ্রামে ভোলা নামের এক অত্যন্ত গরিব ছেলে তার ঠাকুমার সঙ্গে একটা ভাঙা চোরা কুঁড়ে ঘরে বাস করত। কিন্তু তার ঠাকুমা তাকে দু চোখে দেখতে পারত না। তোর অশুভ ছায়ার জন্যই আমার ছেলে আর বৌমার অকাল মৃত্যু হয়েছে। এখন তুই বসে বসে অন্ন ধ্বংস করছিস আর পড়ে আছিস। এই বাড়িতে তুই একটা জলজ্যান্ত বোঝা ছাড়া আর কিছুই নস। ঠাকুমার এই নিষ্ঠুর কথাগুলো ভোলার বুকে তীরের মতো বিদ্ধ, কিন্তু সে মুখ বুজে সব অপমান সহ্য করে নিত। একদিন ঠাকুমার কথায় চরম আঘাত পেয়ে ভোলা স্থির করল যে নিজের ভাগ্যের চাকা এবার নিজের হাতেই সে ঘোরাবে। না, এইভাবে আর অপমান সহ্য করে থাকা সম্ভব নয়। আমাকে যে করেই হোক একটা কাজ জোগাড় করতেই হবে। এই সিদ্ধান্ত নিয়ে ভোলা গ্রামের মোড়ল মোহনলালের কাছে কাজের খোঁজে গেল, কারণ গোটা গ্রামে সবচেয়ে বেশি চাষবাস ও জমি জমা তারই ছিল। মোড়ল মশাই, দয়া করে আমাকে একটা কাজ দিন। আমি গায়ে খেটে নিজের অন্ন নিজে জোগাড় করতে চাই। মোড়ল ভোলার এই চরম অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে নিজের জমিতে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার মনে ছিল এক গভীর কুটিল চক্রান্ত। ঠিক আছে, তোকে আমার জমিতে কাজ দেব। হ্যাঁ, কিন্তু মনে রাখিস, এর বদলে তুই শুধু দুবেলা দুমুঠো খেতে পাবি, কানাকড়ি ও পারিশ্রমিক হিসেবে জুটবে না। ভোলা ছিল অত্যন্ত সহজ সরল, তাই সে কোনো কিছু না ভেবেই মোড়লের এই অন্যায় শর্তে রাজি হয়ে গেল। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনার এই শর্তেই কাজ করতে রাজি আছি। সেই দিন থেকে ভোলা প্রতিদিন কাক ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মোড়লের জমিতে অমানুষিক পরিশ্রম করতে শুরু করলো। কিন্তু দিন ভোরের এই হাড় ভাঙা খাটুনির পর রাতে তার জুটত মাত্র দুটো শুকনো রুটি। এই নে, এগুলো নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাল সকালে উঠে আবার কিন্তু ওই জমিতে ছুটতে হবে। মোড়ল কথায় কথায় ভোলাকে পশুর মতো নির্মম ভাবে মারধর করত, কিন্তু নিরুপায় ভোলা মুখ বুজে সব সয়ে যেত। এভাবেই সময়ের চাকা ঘুরতে লাগলো। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। একদিন সকালে ক্লান্ত ভোলার ঘুম ভাঙতে সামান্য দেরি হয়ে গেল। সে তড়ি ঘড়ি জমির দিকে ছুটতে লাগলো। আজ তো বড্ড দেরি হয়ে গেল। তাড়াতাড়ি জমিতে না পৌঁছলে মোড়ল মশাই রেগে আগুন হয়ে যাবেন। ভোলা যখন জমিতে পৌঁছলো, দেখলো মোড়ল আগে থেকেই সেখানে রাগে ফুঁসতে ফুঁসতে তার জন্য অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আজ সকালে আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। এই কথা শুনে মোড়লের রাগ যেন ফেটে পড়ল। আজ যদি তোকে ছেড়ে দিই তাহলে তুই রোজ এই কাজ করবি, এর শাস্তি তোকে পেতেই হবে। এই বলে মোড়ল ভোলাকে পশুর মতো পেটাতে শুরু করলো, কিন্তু আজ ভোলা আর চুপ করে মার হজম করল না। থামুন মোড়ল মশাই, গত রাতে আপনি নিজেই আমাকে অনেক রাত অবধি খাটিয়েছেন। সেই জন্যই আমার ঘরে ফিরতে অনেক রাত হয়েছিল। আর আজ সকালে তাড়াতাড়ি তাই উঠতে পারিনি। এতে আমার কি অপরাধ? ভোলার মুখে এমন প্রতিবাদ শুনে মোড়ল রাগে অন্ধ হয়ে গেল। এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এক্ষুনি এক্ষুনি আমার জমি থেকে দূর হয়ে যা। তোর মতো বেয়াদব আমার কোনো প্রয়োজন নেই। এই চরম অপমানের পর ভোলা সেখান থেকে চিরতরে চলে গেল এবং গ্রাম ছেড়ে বহু দূরে অজানা গন্তব্যের দিকে পা বাড়ালো, কারণ এই অভিশপ্ত গ্রামে সে আর কখনোই ফিরে যেতে চায়নি। এখন যেভাবেই হোক নিজের পেট নিজেকেই চালাতে হবে।
কিন্তু আমি আর কোনোদিন এই গ্রামে পা রাখবো না। প্রচন্ড ক্ষুধা আর তৃষ্ণায় ধুঁকতে ধুঁকতে ভোলা হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলের প্রান্তে এসে পৌঁছল। সেখানে একটা বিশাল গাছের নিচে বসে সে অঝরে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে সে এক যন্ত্রণাকাতর গোঙানির আওয়াজ শুনতে পেল। ভোলা কাছে গিয়ে দেখল একটা অপূর্ব সুন্দর সোনার হরিণ ব্যথায় ছটফট করছে। আরে, তোমার কি হয়েছে? তুমি এমন ব্যথায় ছটফট করছো কেন? আমার পায়ে একটা বিষাক্ত কাঁটা ফুটে গেছে। উফ, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। এই কথা শোনা মাত্রই ভোলা খুব সাবধানে সোনার হরিণের পা থেকে কাঁটাটি বের করে আনলো। তারপর জঙ্গল থেকে কিছু ভেষজ লতাপাতা জোগাড় করে এনে সে একটা প্রলেপ তৈরি করলো এবং হরিণের ক্ষতের ওপর লাগিয়ে দিল। এই ভেষজ প্রলেপটা লাগালে তোমার ব্যথা একেবারে কমে যাবে, আর খুব শিগগিরই তোমার পা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। সোনার হরিণের ব্যথা একটু কমতেই সে ভোলার চোখের দিকে গভীরভাবে তাকালো এবং তার অন্তরের সব কষ্ট নিমেষেই সে বুঝে গেল। কি হয়েছে বৎস? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিজেই গভীর কষ্ট আর যন্ত্রণায় জর্জরিত। তা সত্ত্বেও তুমি আমার মতো এক বন্য প্রাণীকে সাহায্য করলে। সোনার হরিণের এই সহানুভূতিশীল কথা শুনে ভোলা তার জীবনের সব দুঃখের কথা তাকে খুলে বলল। হ্যাঁ, আমি সত্যিই খুব বিপদে পড়েছি। আমার জীবনে আর কোনো আশার আলো নেই। আমি প্রচণ্ড ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। এই দীর্ঘ পথ হেঁটে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ভোলার এই করুণ অবস্থা দেখে সোনার হরিণ তাকে খাওয়ার জন্য কিছু সুমিষ্ট ফল দিল। এই নাও বৎস, তুমি আগেই ফলগুলো খেয়ে তোমার খিদে মেটাও। মনে হচ্ছে সকাল থেকে তোমার পেটে দানা পানিও পড়েনি। এই কথা শুনে ভোলা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ সে তো তার সকাল থেকে না খেয়ে থাকার কথা হরিণকে বলেইনি। আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে আমি সকাল থেকে উপোস করে আছি? আমি তো শুধু বলেছিলাম যে আমার খিদে পেয়েছে। শুধু এটুকু জেনে রাখো, স্বয়ং ভগবানই আমাকে সব জানিয়ে দিয়েছে। এরপর সোনার হরিণ ভোলার মুখমণ্ডল ও তার কপালের দিকে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। তোমার কপালের রেখাগুলো অত্যন্ত শুভ। এমন সৌভাগ্যের রেখা সবার কপালে থাকে না। তুমি সত্যি খুব ভাগ্যবান একজন। এই কথা শুনে ভোলা নিজেকে চরম দুর্ভাগা ভেবে নিজের মনের হতাশা ব্যক্ত করলো। আমি আবার কোথায় ভাগ্যবান? ছোটবেলা থেকে আমার কপালে শুধু দুঃখ আর কষ্টই লেখা আছে। আমার মা বাবা কেউ নেই। এই পৃথিবীতে আমার নিজের বলতে, নিজের আপন বলতে কেউ নেই। ভগবান যেন এমন অভিশপ্ত ভাগ্য শত্রুকেও না দেন। এমন কথা মুখে এনো না বৎস। তোমার সব দুঃখ কষ্ট এবার চিরকালের জন্য শেষ হতে চলেছে। তোমার সুদিন আগত প্রায়। এরপর হরিণ ভোলাকে একটা জাদুকরি আংটি উপহার দিল। এই যে এই আংটিটি খুব সযত্নে নিজের কাছে রেখে দাও। মনে রেখো, এটি কোনো সাধারণ আংটি নয়। যখন তোমার জীবনে চরম সংকট ঘনিয়ে আসবে, ঠিক তখনই তুমি এর আসল ক্ষমতা বুঝতে পারবে। সঠিক সময় এলে এই আংটি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। এরপর সোনার হরিণ ভোলাকে তার সামনের গন্তব্যের পথ নির্দেশ করলো। এবার তুমি সোজা পশ্চিম দিকে এগিয়ে যাও। তোমার জীবনের নতুন অধ্যায়ের পথ সেখান থেকেই শুরু হবে। সোনার হরিণের নির্দেশ মতো ভোলা পশ্চিম দিকে হাঁটতে শুরু করলো এবং সন্ধ্যা নামতে না নামতেই সেই ঘন জঙ্গলের রাস্তা শেষ হয়ে এলো। জঙ্গল পার হতেই ভোলার সামনে একটা সুন্দর গ্রাম দেখতে পেল, আর জনবসতি দেখে তার মনেও স্বস্তি ফিরে এলো। যাক বাবা,
বাঁচা গেল, একটা গ্রামের দেখা তো পেলাম। এখন আর আমাকে ওই হিংস্র বন্য জন্তুদের মাঝে জঙ্গলে রাত কাটাতে হবে না। জঙ্গলটা সত্যিই বড্ড ভয়ঙ্কর ছিল। এখন আমাকে মাথা গোজার মতো একটা জায়গা খুঁজে বের করতে হবে। এরপর ভোলা গ্রামের দিকে অগ্রসর হলো কাজ আর আশ্রয়ের খোঁজে। ঘুরতে ঘুরতে সে একটা ক্ষেতের কাছে এসে পৌঁছলো, যেখানে বেশ কয়েকজন চাষি কাজ করছিল। আর সেখানে সে অমলবাবু নামের এক সহৃদয় মানুষকে দেখতে পেল, যিনি সবার সঙ্গে অত্যন্ত হাসি মুখে এবং ভালোভাবে কথা বলছিলেন। অমলবাবুকে দেখে ভোলা তার কাছে গিয়ে একটা কাজের প্রার্থনা করল। বাবু, আপনি কি আমাকে আপনার এই জমিতে একটু কাজ দিতে পারেন? এর বদলে আজ রাতে আমাকে একটু মাথা গোজার জায়গা দিলে বড় উপকার হয়। ভোলার কথা শুনে অমলবাবু খুব খুশি হলেন, কারণ সেই সময় জমিতে তার সত্যি একজন সাহায্যকারীর প্রয়োজন ছিল। নিশ্চয়ই বাবা, আজ জমিতে সত্যিই কাজের খুব চাপ। আমি আমার ছেলে অরুণকেও ডাক পাঠিয়েছিলাম, কিন্তু সে আমাকে সাহায্য করতে এলো না। খুব খুব ভালো হয়েছে যে তুমি এসে গেছো। চলো বাবা, চলো, দেরি না করে কাজে হাত লাগানো যাক। এরপর ভোলা অত্যন্ত মন দিয়ে অমলবাবুকে কাজে সাহায্য করতে লাগলো। আর তার এমন সুন্দর স্বভাব দেখে অমলবাবু তার উপর খুব প্রসন্ন হলেন। রাত নামলে অমলবাবু ভোলাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তার স্ত্রী অনিতা আর ছেলে অরুণ থাকত। কিন্তু বাড়িতে পা রাখতেই অনিতা ভোলার মতো এক অচেনা ছেলেকে দেখে রেগে আগুন হয়ে গেল। আপনি এই রাস্তায় ভিখিরিটাকে ধরে এনেছেন কেন? অনিতার এমন অপমানজনক কথা শুনে অমলবাবু তাকে শান্তভাবে বোঝাতে লাগলেন। একটু ভদ্রভাবে কথা বলো অনিতা। ওর নাম ভোলা। আজ রাতেও আমাদের বাড়িতেই অতিথি হয়ে থাকবে। আজ সারাদিন ও আমাকে জমিতে প্রচুর সাহায্য করেছে। অরুণ, আজ তুমি জমিতে কাজে গেলে না কেন? আজ তো প্রচুর কাজ ছিল। আজ আমি একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম। আমি খুব ভালো করেই জানি তুমি কতটা ব্যস্ত ছিলে। নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়াচ্ছিলে। যাগে এসব কথা। অনিতা, তুমি তাড়াতাড়ি করে খাবার বেড়ে দাও তো, পেটে খুব ছুঁচো ডন মারছে। অনিতা অমলবাবু আর অরুণের জন্য থালা সাজিয়ে ভালো খাবার নিয়ে এলো, কিন্তু ভোলার পাতে দিল মাত্র 2টো শুকনো রুটি আর 1 চামচ সামান্য তরকারি। এই দৃশ্য দেখে অমলবাবুর মনে খুব আঘাত লাগলো। অনিতা, এসব কি? ভোলাও তো রক্ত মাংসের মানুষ। ওকে আমাদের মতো সমান খাবার দাও। ও আলাদা কেন? ও আমাদের সঙ্গেই এক আসনে বসে খাবে। অমলবাবুর এক স্নেহ মাখা কথা শুনে ভোলা আবেগে আপ্লুত হয়ে পড়ল। আমি কি সত্যি আপনাদের সঙ্গে এক জায়গায় বসে খেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারো। এসো বাবা, আমাদের পাশেই বসো। অমলবাবুর এই পিতৃতুল্য আপন ভাব দেখে ভোলার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অনেকদিন পর কেউ আমার সঙ্গে এত ভালোবাসা দিয়ে কথা বলল, তাই মনের আবেগ আর ধরে রাখতে পারলাম না। এরপর সবাই একসঙ্গে বসে পেট পুড়ে খাওয়া দাওয়া করলো, কিন্তু অনিতার মুখ রাগে থমথম করতেই থাকলো। পরের দিন সকালে ভোলা সবার আগে ঘুম থেকে উঠে পড়ল এবং সকলের জন্য চমৎকার জলখাবারও বানিয়ে ফেলল। এই কাজে ভোলার নিজেরও খুব আনন্দ হলো। তার মনে হচ্ছিল যেন তার জীবনের একটা সুন্দর অধ্যায়ের সূচনা হতে চলেছে। অমলবাবু, এবার উঠে পড়ুন, আমি আপনাদের সবার জন্য জলখাবার তৈরি করে ফেলেছি। ভোলার তৈরি চায়ের চমৎকার সুগন্ধে পুরো বাড়ি মম করতে লাগলো এবং সেই গন্ধে অমলবাবুর ঘুম ভেঙে গেল। তিনি বাইরে বেরিয়ে এলেন। আহ আহ কি দারুণ চায়ের সুগন্ধ! তুই তো সকাল সকাল আমার মনটাই ভালো করে দিলি রে ভোলা। আর তুই বারবার আমাকে বাবু বলে ডাকছিস কেন? আজ থেকে তুই আমাকে কাকা বলেই ডাকবি। অরুণ, অনিতা, তাড়াতাড়ি উঠে এসে দেখো ভোলা কত চমৎকার জলখাবার বানিয়েছে। চায়ের গন্ধে তো পুরো বাড়ি ম করছে। অমলবাবুর হাঁক ডাকে অরুণ আর অনিতা উঠে পড়ল। তারপর সবাই মিলে একসঙ্গে বসে জল খাবার খেলো। এরপর বেশ কিছুদিন এইভাবেই শান্তিতে কাটতে লাগলো। অনিতা প্রতিদিন ভোলাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করাতো,
আর তারপর ভোলা আবার অমলবাবুর সঙ্গে জমিতেও হাড় ভাঙা খাটুনি খাটত। একদিন অনিতা ভোলাকে আরো বেশি কাজের চাপ দিল। আজ কিন্তু বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই আগে পুরো বাড়িটা ঝেড়ে পুছে পরিষ্কার করে ফেল, তারপর রান্নাটা সেরে রাখিস, তারপর জমিতে কাজে যাবি। ঠিক আছে কাকিমা, আমি সব কাজই সেরে রাখবো। এরপর ভোলা ঘর পরিষ্কার করতে শুরু করলো, কিন্তু তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে অসাবধান বশত তার হাত থেকে একটা কাচের বাসন ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এটা কি করলি তুই? হ্যাঁ, আমার স্বাদের বাসনটা ভেঙে ফেললি। অপদার্থ কোথাকার, কোনো কাজের নয়, শুধু বসে 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 অন্ন ধ্বংস করা শত্রু একটা। অনিতার মুখে এমন কদর্য কথা শুনে ভোলার বুকে খুব আঘাত লাগে এবং সে তার মনে জমানো কষ্ট উগরে দেয়। কাকিমা, আপনি কথায় কথায় আমাকে এমন অপমান কেন করেন? আমি তো আপনাকে সর্বদা নিজের মায়ের আসনেই বসিয়েছি, কিন্তু আপনি তো আমাকে একদিনের জন্যও নিজের ছেলের চোখে দেখলেন না। ভোলার এমন করুণ কথা শুনেও পাষাণী অনিতার মন একটুও গলল না। আর আমি কোনো দিন তোকে নিজের ছেলে বলে মানবো না। তুই তো আমার গলায় বিঁধে থাকা একটা কাঁটার মতো, যাকে না পারি গিলতে, না পারি উগড়ে ফেলতে। অনিতার এই বিষাক্ত কথা শুনে ভোলা ডুকরে কেঁদে উঠল, কিন্তু অমলবাবুর স্নেহ আর ভালোবাসার কথা ভেবে সে সেই বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে একদিন সেই গ্রামে রাজার একদল সৈন্য এসে উপস্থিত হলো এবং ঢাক ঢোল পিটিয়ে পুরো গ্রামে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকীয় ঘোষণা করতে লাগলো। শোনো শোনো গ্রামবাসী, রাজকুমারী নয়নতারা তার বিবাহের জন্য এক উপযুক্ত ও বীর পাত্রের সন্ধান করছেন। যে বীর যুবক তার একটি অতি কঠিন শর্ত পূরণ করতে সক্ষম হবে, মহারাজ স্বয়ং তার সঙ্গে রাজকুমারী নয়নতারার বিবাহ দেবেন। এবং শুধু তাই নয়, উপহার স্বরূপ এই গোটা রাজ্য তার হাতে তুলে দেওয়া হবে। যে সাহসী যুবক এই শর্ত পূরণে ইচ্ছুক, সে যেন আগামীকাল ভোরবেলা রাজপ্রাসাদে উপস্থিত হয়। সৈন্যদের মুখে এই লোভনীয় ঘোষণা শুনে গোটা গ্রামে তুমুল শোরগোল পড়ে গেল। আর রাজ্যের ভাবী রাজা হওয়ার বাসনায় অনেক যুবকই প্রাসাদে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। এই সুখবর যখন অনিতার কানে পৌঁছলো, তখন সে তার ছেলে অরুণকে প্রাসাদে যাওয়ার জন্য জোর করতে লাগলো। অরুণ, তুইও কাল প্রাসাদে গিয়ে একবার নিজের কপালটা পরীক্ষা করে আয় না রে। তুই তো আমার একেবারে রাজার হালে থাকা ছেলে। কে বলতে পারে, রাজকুমারী হয়তো তোকে দেখি একেবারে পছন্দ করে ফেলবেন। ঠিক আছে মা, আমি কাল অবশ্যই রাজপ্রাসাদে যাব। কে জানে, হয়তো আমার এই রূপ দেখেই রাজকুমারী তার কঠিন শর্তের কথা বেমালুম ভুলে যাবেন আর আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠবেন। শেষমেশ আমার মতো সুদর্শন যুবককে তো তার পছন্দ হতেই হবে। দিবা স্বপ্ন দেখতে তো তোর কাছ থেকেই শেখা উচিত রে গাধা। এটা বাস্তব জীবন, এখানে মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম ছাড়া আর কিছুই জোটে না। কাকা, আপনি একদম খাঁটি কথা বলেছেন। আমিও আমার এই ছোট্ট জীবনে হাড়ে হাড়ে এই কথাটাই শিখেছি। তুমি সব বড় বড় কথা বাদ দাও তো বাপু। এইসব রাজকীয় ব্যাপার তোমার দ্বারা কোসমিন কালেও হবে না। তুমি বরং গিয়ে জমিতেই কাদামাটি মাখো। হ্যাঁ, তুমি অনিতার এই আজে বাজে কথায় একদম কান দিও না ভোলা। তুমিও কাল সকালে অরুণের সঙ্গে প্রাসাদে চলে যেও। কে বলতে পারে, হয়তো কাল তোমারও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর রাজকুমারীকে না পেলেও হয়তো রাজপ্রাসাদে তোমার কোনো একটা ভালো কাজ জুটে যেতে পারে। কাকা, আমার নিজের এই পোড়া কপালের ওপর কোনো ভরসাই নেই। কোথায় স্বর্গের অপ্সরা রাজকুমারী, আর কোথায় রাস্তায় ধুলোয় পড়ে থাকা আমি। তবে হ্যাঁ, হয়তো রাজপ্রাসাদে কোনো একটা কাজ পেয়েও যেতে পারি। পরের দিন সকালে ভোলা অরুণের সঙ্গেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর পথের মধ্যে সে দেখল গ্রামের আরো বহু যুবক সেজে গুজে প্রাসাদের দিকে ছুটছে, কারণ সবার মনেই রাজকুমারীকে বিয়ে করার প্রবল বাসনা ছিল। শোনো রাজ্যের বীর যুবকেরা,
আমি আজ তোমাদের সবাইকে একটি বিশেষ এবং জরুরি কারণে এখানে তলব করেছি। আমার একমাত্র আদরের কন্যা রাজকুমারী নয়নতারা বহুদিন ধরে এক অজানা ও দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী। রাজ্যের বড় বড় নামজাদা রাজবৈদ্য ও কবিরাজরাও তাকে সুস্থ করে তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মহারাজের এই মর্মান্তিক কথা শুনে দরবারে উপস্থিত সকলে তিন পতন নিস্তব্ধতায় তার কথা শুনতে লাগলো। আমাদের রাজগুরু গণনা করে জানিয়েছেন যে শুধুমাত্র একটি বিশেষ জাদুকরী ফুলই আমার কন্যাকে এই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবে। সেই আশ্চর্য জাদুকরী ফুলটি বহু দূরের এক দুর্ভেদ্য ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় জাদুর জগতেই ফোটে। যে বীর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই জাদুকরী ফুলটি এনে আমার কন্যার প্রাণ রক্ষা করতে পারবে, আমি আনন্দের সঙ্গে তার হাতেই আমার কন্যা নয়নতারার হাত তুলে দেব। আর শুধু তাই নয়, আমার এই বিশাল সাম্রাজ্যের ভারও আমি তাকেই অর্পণ করব। রাজার এই বিশাল পুরস্কারের কথা শুনে উপস্থিত যুবকদের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হলো এবং তারা নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করলো। ঠিক সেই মুহূর্তে রাজা এই অভিযানের ভয়ঙ্কর বিপদের কথাগুলো তাদের সামনে তুলে ধরলেন। কিন্তু মনে রেখো, এই কাজ মোটেও সহজ নয়। পদে পদে লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ। প্রথমে তোমাদের ওই গহীন অরণ্যের গভীরে প্রবেশ করতে হবে। তারপর সেখানে অনেক কষ্টে খুঁজে বের করতে হবে একটি মায়াবী দরজা। সেই দরজাই তোমাদের ওই জাদুর জগতে প্রবেশের পথ দেখাবে। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। সেই জাদুর জগতের ভিতরে এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর রাক্ষস পাহারায় মোতায়েন থাকে। সেই রাক্ষসটি রাত দিন ওই জাদুকরী ফুলটিকে আগলে রাখে। যতক্ষণ না তোমরা সেই প্রাণঘাতী রক্ষককে পরাস্ত করে ওই ফুলটি ছিনিয়ে আনতে পারবে, ততক্ষণ এই অভিযান কিছুতেই সম্পূর্ণ হবে না। রাক্ষস আর মৃত্যুর এই ভয়ঙ্কর কথা শুনে দরবারে উপস্থিত বেশিরভাগ যুবকেরই বুক কেঁপে উঠল। তারা ভয় পিছিয়ে যেতে শুরু করলো। এই সব শুনে ভীতু অরুণও ভয় কাঁপতে কাঁপতে ভোলার দিকে ফিরল। বাপরে বাপ, এই কাজ তো ভয়ানক বিপজ্জনক। আমি বাবা একটা সামান্য ফুলের জন্য নিজের প্রাণ খোয়াতে পারবো না। আমার আর রাজা হওয়ার কোনো শখ নেই। সিংহাসনের চেয়ে আমার নিজের প্রাণ আমার কাছে অনেক অনেক বেশি দামি। আমি চললাম, আমি সোজা বাড়ি ফিরে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, আমি চললাম। এই কথা বলেই অরুণ সেখান থেকে প্রাণের দায় পালিয়ে গেল। কিন্তু ভোলা পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে গম্ভীরভাবে ভাবতে লাগলো। আমার তো হারানোর মতো এই পৃথিবীতে আর কিছুই নেই। যদি আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজটা করতে পারি, তাহলে অন্তত একটা নিষ্পাপ প্রাণ তো বাঁচবে। আর কে জানে, হয়তো এটাই আমার অভিশপ্ত ভাগ্যকে বদলে দেওয়ার একমাত্র পথ। আমি ওই জাদুকরী ফুলটা নিয়ে আসার জন্য শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করব। এই অটুট প্রতিজ্ঞা নিয়ে ভোলা একাই সেই দুর্ভেদ্য ঘন জঙ্গলের দিকে পা বাড়ালো। সেই গহীন জঙ্গলের ভিতরে বিপদ সংকুল পথ ধরে অনেকটা হাঁটার পর হঠাৎ ভোলার সামনে আবার সেই পূর্ব পরিচিত সোনার হরিণটি এসে উপস্থিত হয়। আরে ভোলা, তুমি এই বিপদে ভরা ঘন জঙ্গলের ভেতরে কি করছো? সোনার হরিণকে দেখতে পেয়ে ভোলা যেন প্রাণ ফিরে পেল এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে সব কথা খুলে বলল। রাজকুমারী এক ভয়ানক অসুখে শয্যাশায়ী। রাজগুরু বলেছেন একমাত্র এই একটি জাদুকরী ফুলই তার প্রাণ বাঁচাতে পারবে।
আর সেই আশ্চর্য ফুলটি নাকি এই জঙ্গলের কোনো এক জাদুর জগতে ফুটে আছে। ওই ফুলটা আনতে হলে আমাকে প্রথমে একটি মায়াবী দরজা খুঁজে বার করতে হবে, কিন্তু আমি তো সেই দরজার পথ চিনি না। তুমি চিন্তা করো না ভোলা, আমি সেই জাদুর জগতের গোপন পথ খুব ভালো করেই চিনি। আমি তোমাকে সেই জাদুকরি দরজা পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে পারি। হরিণের মুখে এই কথা শুনে ভোলা যেন হাতে চাঁদ পেল এবং সে সোনার হরিণের পিছন পিছন এগিয়ে চলতে লাগলো। বেশ কিছুটা দুর্গম পথ পেরোনোর পর সোনার হরিণ ভোলাকে একটা প্রকাণ্ড আর রহস্যময় জাদুকরি দরজার সামনে এনে দাঁড় করালো। এই হলো সেই রহস্যময় জাদুকরি দরজা। এর ভেতরে ঢোকার পর তোমাকে কিন্তু অত্যন্ত সাবধানে পা টিপে টিপে এগোতে হবে। সোনার হরিণের সতর্ক বাণী শুনে ভোলা বুকে সাহস বেঁধে সেই মায়াবী জাদুকরি দরজাটার ভিতরে প্রবেশ করল। দরজার ভিতরে পা রাখতেই ভোলা নিজেকে এক সম্পূর্ণ অদ্ভুত আর অবিশ্বাস্য মায়া জগতে আবিষ্কার করল, যেখানে চারদিকে এক অদ্ভুত অপার্থিব আলো ঠিকরে বেরোচ্ছিল এবং চারপাশের পরিবেশ অসম্ভব শান্ত হলেও পরতে পরতে যেন অজানা রহস্য লুকিয়েছিল। ভোলা অত্যন্ত সন্তর্পণে পা ফেলে ফেলে সেই জাদুকরি ফুলটির খোঁজ করতে লাগলো, যার কথা রাজগুরু রাজসভায় বলেছিলেন। কিছু দূর এগোতেই হঠাৎ করে মাটি খুঁড়ে ভোলার সামনে এক বিশাল আকারের ভয়ঙ্কর রাক্ষস মূর্তিমান যমের মতো উপস্থিত হলো, যে কিনা ওই জাদুকরি ফুলটির পাহারাদার ছিল। ওখানেই থেমে যা ক্ষুদ্র মানব। এই জাদুকরি ফুল কোনো সাধারণ রাস্তার ফুল নয় যে তুই চাইলেই ছিঁড়ে নিবি। এটা পেতে হলে আগে তোকে আমার সঙ্গে মরণপণ লড়াই করতে হবে। যদি তুই আমাকে যুদ্ধে হারাতে পারিস তবেই এই ফুল তোর হবে, নইলে আজ এখানেই তোর কবর হবে। রাক্ষসের এই বিকট গর্জন শুনে ভোলা কয়েক মুহূর্তের জন্য ভয়ে জমে গেল, কারণ সে খুব ভালো করেই জানতো যে তার শরীরে এমন কোনো অতি মানবিক শক্তি নেই যা দিয়ে সে ওই ভয়ঙ্কর বিশাল রাক্ষসের সঙ্গে লড়াই করে জিততে পারবে। কিন্তু ঠিক সেই চরম বিপদের মুহূর্তেই তার সোনার হরিণের দেওয়া সেই জাদুকরি আংটিটির কথা মনে পড়ে গেল, যা হরিণ তাকে একদম সঠিক সময় ব্যবহার করার নির্দেশ দিয়েছিল। হয়তো জীবনের চরম সংকট বলতে এটাই, আর এটাই সেই সঠিক সময় যখন আমাকে ওই আংটিটার জাদু ব্যবহার করতে হবে। এই কথা ভেবে ভোলা চটজলদি নিজের পকেট থেকে সেই জাদুকরি আংটিটা বের করে আনলো, আর যেই মাত্র সেই আংটিটা নিজের হাতের মুঠোয় ধরল, ঠিক তখনই সেই আংটি থেকে এক চোখ ধাঁধানো তীব্র উজ্জ্বল আলো ঠিকরে বের হতে লাগলো। আংটি থেকে নির্গত হওয়া সেই ঐশ্বরিক জাদুকরি আলোর ছটায় সেই ভয়ঙ্কর রাক্ষস ছটফট করতে করতে ধীরে ধীরে নিস্তেজ ও দুর্বল হয়ে পড়তে লাগলো। রাক্ষস পরাজিত হয়ে সরে যেতেই ভোলার চোখের সামনে সেই আশ্চর্য জাদুকরি ফুলটি ফুটে উঠল, শুধুমাত্র যার জন্যই সে এত দুর্গম পথ পেরিয়ে মৃত্যুকে জয় করে এখানে এসেছে। ভোলা পরম যত্নে সাবধানে সেই জাদুকরি ফুলটি তুলে নিল এবং কাল বিলম্ব না করে সোজা রাজপ্রাসাদের দিকে ফিরে যাওয়ার জন্য রওনা হলো। এটাই এটাই সত্যি, এটাই সেই জাদুকরি ফুল। তুমি আজ যে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছো বাবা, তার কোনো তুলনা হয় না। এবার আমার আদরের কন্যা নিশ্চয়ই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এরপর ভোলা সযত্নে সেই জাদুকরি ফুলটি রাজবৈদ্যের হাতে তুলে দিল
এবং রাজবৈদ্য সেই ফুলটি পিষে মহৌষধ তৈরি করে রাজকুমারী নয়নতারাকে পান করালেন। ওষুধ পেটে পড়ার কিছুক্ষণের মধ্যেই রাজকুমারীর শারীরিক অবস্থার জাদুকরী উন্নতি হতে শুরু করলো এবং ধীরে ধীরে তিনি বিছানা ছেড়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আজ আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি জীবন থাকতে আপনার এই অসীম উপকার কোনোদিন ভুলতে পারবো না। আমি আজ থেকে সমগ্র রাজ্যবাসীর সামনে ঘোষণা করছি যে আজ থেকে এই বীর ভোলাই হবে আমার এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, এবং খুব শীঘ্রই পরম আড়ম্বরে তার সঙ্গে এই রাজকুমারী নয়নতারার শুভ বিবাহ সম্পন্ন হবে। এর মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো রাজ্যে মহা ধুমধাম করে আলোর রোশনাইয়ের মধ্যে দিয়ে ভোলা আর রাজকুমারী নয়নতারার রাজকীয় বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিয়ের পর সিংহাসনে বসে ভোলা তার অসীম দয়া, মায়া আর সাহসের জন্য খুব অল্প দিনেই পুরো রাজ্যবাসীর নয়নের মণি ও একান্ত প্রিয় রাজা হয়ে উঠল। রাজ্যের সবাই মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।